আসসালামু আলাইকুম। কি খবর খুকি আপা, কেমন আছেন? আজকে তো আমরা খুকু আপাকে নিয়েই কথা বলবো, তাই না? যেহেতু খুকু আপা বলছে, বলনা তো বানতা হে, না বললে তো হয় না, তাই না? আমি তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, সে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। কত আকার ইঙ্গিত, কেলে মাটির মতন হাতের মুষ্টির মধ্যে নিয়ে যাবে নাকি আমার চাপ দেওয়ার পরে আমার আর অস্তিত্ব থাকবে না, কি বুঝাইছে সেটা সেই জানে। তো আপনাদের সাথে আমার স্কুল জীবনের একটা গল্প শেয়ার করি। গল্প হইল, আমি যখন ক্লাস 5-এ পড়ি, প্রথমবার আমার আশেপাশে সবাই জানলো যে আমি ভালো গান গাই। তো তখন হচ্ছে ওই প্রথম আমি স্কুলে একটা জারি গান প্রেজেন্ট করি। গানটা হচ্ছে এইরকম: প্রথমে বিসমিল্লাহ বলে জারি করলাম শুরু, অনাথের অনাথ গো আল্লাহ দোয়া করবেন গুরু, দোয়া করবেন ভাই বোনেরা, গাইতে পারি গানে খোদা তোমারই কালাম পড়ে মোরা হাজার সালাম, তোর কালামের গুণগানে গাইতে আসিলাম, নামটি আমার শারমিন আক্তার, সভায় প্রকাশ করি ইউটিউব প্ল্যাটফর্মে। ঠিক আছে, আমি ওইটারে এটার সাথে একটু করলাম। ওখানে তো যেই স্কুল ছিল স্কুলের নাম বলছিলাম, আর এখানে হচ্ছে ইউটিউবে কাজ করি তাই ইউটিউবের কথা বললাম। আর এখানে হবে হচ্ছে, ওটা তো আল্লাহর নামের জারি গান ছিল, আর এইটা হচ্ছে খুকির নামের জারি গান হবে। আমাদের খুকি ভাবির নামের জারি গান চলবে। তো সেইটাই, তার জন্য হচ্ছে সব মুরব্বীদের দোয়া নিয়ে নিলাম। যারা যারা হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই দোয়া করে দিবেন, হ্যাঁ। সর্বপ্রথমে আমি আপনাকে বলবো, খুকু ম্যাডাম, আপনি যে জায়গাটা থেকে যেই জায়গাটায় ক্যামেরাটা রাইখা কথা বলেন তার থেকে একটু দূরে যায় কথা বলবেন। মনে হইতেছে কি আপনি ক্যামেরার ভিতর ঢুকে যেতেছেন, মানে এমন ভাবে বৈশা কথা কন মনে হয় যে আপনি একদম, মানে আপনার চেহারাটাই দেখা যায়, আর কিছু দেখা যায় না। আর যে আপনি চুলকাইতে থাকেন, অ্যালার্জির ওষুধ না থাকলে আমার কাছ থেকে নিয়ে অর্ডার দিবেন, আমার আমি পাঠাই দেবো কুরিয়ার বিরা, ঠিক আছে? অ্যালার্জির ওষুধ, যে কোনো ওষুধ, মলম টলম, চুলকানির মলম যদি লাগে বলবেন, আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব। আর নয়তো একটা মশার কয়েল জ্বালাই নিয়েন, যাতে আপনারা মশায় না কামড়ায়। এমন এমন করতে করতে কথা বলতে থাকেন তো দেখতে বাজে লাগে। এমনিতেই তো মানে ক্যামেরার ভিতরে ঢুকা যায় না, তো বড় একটা চেহারা নিয়ে মানে দেখতে বাজে লাগে। তার উপরে যদি আপনি আবার চুলকাচুলকি করেন, সেটা আরো বাজে ব্যাপার। একটু ক্যামেরাটা দূরে রাখবেন। আপনি তো এমনিতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কার মতন যেন দেখতে, কারিনা কাপুর। আমাদের খুকু ভাবে হচ্ছে কারিনা কাপুরের মতন দেখতে, মাশাআল্লাহ। যাই হোক, আহ, কথা বলি। প্রথম কথা যেটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে, আমার ভাইয়ের কথা বলছে, আমার ভাইদের কথা বলছে। যে আমার ভাইরা আহ, আমারে চড়ায় না। আমার বড় ভাই নাই, এই জন্য আমারে চড়ায় না। আমার একটা বড় ভাই আছে, ঠিক আছে? আমার কিন্তু একটা বড় ভাই আছে। আর যে তার বউরে শাসন করার মতো ক্ষমতা রাখে, সে তার বোনরেও শাসন করার মতন ক্ষমতা রাখে। সে আমাকে কেন শাসন করতে পারে না? তার কারণ হচ্ছে আমি শাসন করার মতো কোনো কাজ করি না। আমি এমন কোনো কাজ করি না, এমন কোনো কথা বলি না যার জন্য আমার বড় ভাইয়ের আমাকে শাসন করতে হইবে। আপনি করেন, আর আপনার তো বড় ভাইয়ের অভাব নাই। আপনার বড় ভাইরা থাকতে আপনি এরকম কেমনে করেন? এই শ্বশুর বাড়ির বদনাম, অমুকের বদনাম, তমুকের বদনাম, বা আপনার নিজের মায়ের কথা শোনান, নিজের বাবার কথা শোনান, নিজের পরিবারের মানুষ কথা শুনে আপনার জন্য। আপনার বড় ভাইরা কি করে? আমার বড় ভাই নাইলে এই যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে, ওর এখন যে মানুষের কথা শুনতে শুনতে গায়ে হিজে গেছে, এখন আর গায়ে লাগে না। আপনার বাইরে তো হেনে কাজ করে না, আপনার বাইরে কি করে? আপনার বাইরের জায়গায় আমার বাইরে হলে ঠিকই চড়াই লাইতো। আপনারা চড়ানোর দরকার, আপনার ভাই গো, কিন্তু আপনার ভাইরা চড়াইতে পারতেছে না। কারণ অন্যান্য ভাইরা তো বাড়িতেই নাই, যেটা আছে সেটা আপনি মনে হয় যায় চড়াই আহেন। যেটাই হোক, আপনারা ভাই বড় বাড়ির মাই, আপনাকে বড় বড় কারবার, বড় বড় ব্যাপার, বড় বড় সবকিছু। ওই জায়গায় আসলে আমার মতো নিম্নবিত্ত, মানে নিম্নবিত্ত ক্লাসলেস মানুষের জায়গা নেই।
আপনারা তো হাই ক্লাস, তারপরে ফার্স্ট ক্লাস, তারপর সেকেন্ড ক্লাস, তারপর থার্ড ক্লাস, আর আমি কি জানেন ক্লাস লেস, যার কোনো ক্লাস নেই। ঠিক আছে, আমার আপনি এই যে এমন করে দেখাইছেন, এটা দেখানোর কোনো দরকার নেই। কিন্তু আমার একটা কথা আমি আপনারা গতকালকে ভিডিওতেই কইছি, আমার সামনেও কিছু নেই, আমার পিছেও কিছু নাই। আপনি আমারে যতই যা কিছু কন, তাতে কিন্তু আমার কিছু আসবে যাইব না। আমি আপনাদের একটা নর্মাল কথা বলি, এই যে এতগুলা কথা আমি বলছি, কেন বলছি? টাকার জন্য বলছি। কত টাকা? 16,000 টাকা। টাকাটা দিয়ে দিলে তো হয়ে যায়, লাটা সুইকা যায়, আর তো কোনো ঝামেলা থাকে না। সেই টাকা দেওয়ার কথা কিন্তু একবারও মুখ উল্লেখ করতেছে না। এই কাহিনী, সেই কাহিনী, এইটা সেইটা, ওইটা এইটা, দুনিয়ার বিধি কিচ্ছু কইতেছে, কিন্তু টাকার কথা সে একবারও কইতেছে না। কেন কইতেছে না? আর কইতেছে তুই কি হ্যাঁ গো টাকা উড়ানো টেন্ডার, আপনি কি তাদের কথা উঠানো? ও রে, এটা তো বলতেই ভুলে গেছি। জিও, শারমিন জিও, হ্যাঁ, প্রাউড অফ মি। গতকালকের কথায় মানে পরশু দিনের কথাই হইলো তুমি তাইছে, আর গতকালকের কথা তো পুরো আপনি। আমার তো সে আপনি করে কথা বলছে। আই এম সো হ্যাপি, আমি তো অনেক খুশি। গতকালকে শুনছি তুমি করে, আজকে শুনতেছি আপনি করে। ওয়াও, হা হা, বুঝতে পারছেন? আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ। আরো গ্রো আপ হোক আপনার, আপনি খুব ভালো করতেছেন। গুড, ভালো লাগছে বিষয়টা। আপনি আপনি করে কথা বলতেছেন। তারপরে আসে মায়ের ব্যাপারে। মায়ের ব্যাপারটা হইলো, সে আমার বললো তুই আমার মায়ের, আপনি আমার মায়ের বিধবা বলছেন। এই যে আপনি যে আমার মার কাজের কথাটা বলছেন না, নাইট ডিউটি করে, এটা কিন্তু আমার কখনোই গায়ে লাগতো না যদি আমার বাবা থাকতো। এটা আমার গায়ে লাগছে কারণ আমার বাবা নাই। আমার মাও বিধবা, বুঝতে পারছেন? আমার মাও বিধবা, এবং এই বিধবা মহিলাকে নিয়ে আপনি বললেন যে সে নাইট ডিউটি করলে টাকা বেশি ইনকাম করতে পারে। আপনি নিজে একটু বিবেচনা করে দেখেন আপনি কি কইছেন। তাইলে আর আপনার আছে না আরেকজনের নিজের, আমাদের গ্রাম বাংলার একটা প্রবাদ আছে, আপনি তো ওই দেশেরই মানুষ, কইতে পারবেন নিজের গায়ে আড্ডা দেহ কামলার গায়ে জ্বর। আমার মাও বিধবা, যার জন্য আপনি এই কথাটা কইছেন দেখে আমার গায়ে লাগছে যে আমার মা একজন বিধবা, আর এই বিধবা মহিলাটারে নিয়ে একটা নারী সে কিভাবে এই ধরনের কথা বলতে পারে। বুঝতে পারছেন? আর আর যেন কি বলছেন যে টাকার ব্যাপারে কথা বলছেন, যে আমি কি তাদের টাকা তুলে দেওয়ার টেন্ডার নিছিনি। ভাই মাফ করেন, তাদের টাকা আমি, আমার 16,000 টাকা তাই আমি উড়াইতে পারতেছি না। কত বিধি কিচ্ছে হয়ে যেতেছে গা ইউটিউবের মধ্যে, কত কাহিনী হইতাছে, তাও আমি এই 16,000 টাকা পাইতেছি না। হ্যাঁ কত ভাই, লাখ লাখ টাকা, তাগো টাকা উড়ানোর টেন্ডার নিবা আমি? আমার আর খাইয়ে দেওয়ার কোনো কাজ নাই। আপনাদের তাহলে একটা ছোট্ট ঘটনা বলি। আমি এই বাসাটা নেওয়ার আগে অন্য আরেকটা বাসা নিছিলাম, ওইটা 1 রুমের ফ্ল্যাট ছিল। আমার এই বাসাটা তো মর্গেজ নেওয়া, ওই 1 রুমের ফ্ল্যাটটা আমি ভাড়া নিছিলাম, বুঝছেন? তো সেই ভাড়া নেওয়ার পরে এখন এই যে তারিখে আমার এই ফ্ল্যাটে উঠতে হবে, সেই একই তারিখে আমার ওই ফ্ল্যাটে ওঠার ডেট। তো ওটা তো আমি ভাড়া নিছি, আর ভাড়া নেওয়ার পরে আমার এই মর্গেজটা মানে হয়ে গেছে, প্ল্যানিং হয়ে গেছে, কাগজপত্র করে ফেলছি, মানে টাকা পয়সা দিয়ে ফেলছি। এখন তো আমার ওই তারিখে এখানে উঠতে হবে, তাইলে আমি তো একসাথে 2 জায়গায় উঠতে পারবো না। যদি আমি ওই জায়গায় উঠি তাইলে আমি এই জায়গায় উঠতে পারবো না, আবার যদি এই জায়গায় উঠি তাহলে ওই জায়গায় উঠতে পারবো না। তখন আমি হলো চিন্তা করলাম আমি যে বাসাটা ভাড়া নিছি আমি সেই বাসাটা না করে দিয়ে আসি। তো আমি না করতে যাওয়ার সময় আমার এক কাপড়ের সাথে দেখা হইলো, তারাও হচ্ছে 1 রুমের ফ্ল্যাট খুঁজতেছে। তখন আমি তাদেরকে বললাম যে আমিও তো একটা 1 রুমের ফ্ল্যাট নিছি, আপনারা চাইলে আমার রুমটা দেখতে পারেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন। আমি একার জন্য নিছিলাম, বাসাটা ভালো বড় একটা বাসা, মানে একটা রুমই, কিন্তু মানে রুমটা এত বড়, আমার এই পুরো ফ্ল্যাট জুড়া যতটুকু জায়গা ওই একটা রুমে ততটুকু জায়গা, মানে এত বড় বাসাটা। তো আপনার যদি ভালো লাগে তাহলে আপনি বাসাটা নিতে পারেন। তো আমি ওই ভদ্র ভদ্রলোক বলা যাবে না এখন, অভদ্রলোক আর অভদ্র মহিলাকে ওই বাসাটা নিয়ে দেখাই, দেখানোর পর তাদের বাসাটা পছন্দ হয়। পছন্দ হইলে তারা হচ্ছে আমাকে বলে যে ঠিক আছে আপু আমার বাসাটা তো পছন্দ হয়েছে, তাহলে আমি বাসাটা নিব। বাড়িওয়ালা কিন্তু আপনি অ্যাডভান্স দিয়েই দিচ্ছেন। আমি বললাম হ্যাঁ, বাড়িওয়ালাকে আমার ফুল অ্যাডভান্স দেওয়া। তো
তো এখন আপনার যদি নিতে হয় তাহলে আপনার আমাকে অ্যাডভান্সটা দিতে হবে, যেই টাকাটা আপনি বাড়িওয়ালাকে দিতেন সেই টাকাটা আপনার আমাকে দিতে হবে। তো সে আমাকে বললো কি আচ্ছা ঠিক আছে আপু, বাসাটা তোমার পছন্দ হয়েছে, বাসাটা আমি নিবো, এটা কনফার্ম, কিন্তু এই মুহূর্তে না আমি আপনাকে টাকাটা দিতে পারবো না। তাহলে আপনি আমাকে কবে দিবেন টাকাটা? আমি আপনাকে, ওই লোক বলতেছে আমি আপনাকে 20 তারিখে টাকা দিব। আমি কবরস্থানে চাকরি করি, আমি তো টাকা পয়সা নিয়ে ঘুরাবো না, আমার একটা আমল নামা আছে, তাইলে আমি কখনোই আপনার আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনার টাকা আপনাকে দিয়ে দিব। 20 তারিখে হচ্ছে কি অর্ধেক টাকা দিব, বাকি টাকা মাসের 1 তারিখে দিব। তো ওই মুহূর্তে হচ্ছে আমার সাথী বোনের হচ্ছে অপারেশন, মানে হসপিটালে আমি আসা যাওয়া করতেছি। তো আমি সাথীরে হসপিটালে রেখে 20 তারিখে যেদিন হসপিটালে রেখে ওই বাসায় গেছি যে মহিলার কাছ থেকে আমি অ্যাডভান্সের টাকাটা নিয়ে আসি। তো সে আমাকে সুন্দর মতন ফোন করে বললি কি আপু আমি তো টাকাটা ম্যানেজ করতে পারি নাই, আমি আপনাকে 1 তারিখে যদি পুরো টাকাটা একবারে দিই আপনাকে অনেক বেশি অসুবিধা হবে। আমি চিন্তা করলাম যে একটা মানুষের সমস্যা থাকতেই পারে, সে যেহেতু বলছে আমাকে 1 তারিখে দিবে, আচ্ছা ঠিক আছে দিই। সেই 1 তারিখে আমি গেলাম ওই বাসায়, যাই দেখি যে সে বাসায় উঠে গেছে। আমি বললাম আপনি বাসায় উঠে গেলেন, আপনি আমার টাকা দিলেন না। আপু আমি তো সমস্যায় পড়ে গেছি, এখন তো দিতে পারলাম না, তার উপরে বাড়িওয়ালার সাথে এই কথা হয়েছে, ঝাই ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে আমি আপনাকে 1 সপ্তাহ পরে টাকা দিয়ে দিব। সে 1 তারিখেরটাই গেল 7 তারিখে, আমি আবার 7 তারিখে গেলাম। হ্যাঁ, তো এইরকম করতে করতে প্রায় ওই মাসের 20 তারিখ পর্যন্ত সে আমাকে ঘুরাইলই। তো 20 তারিখে যাইয়া হচ্ছে সে আমার বলতেছে সে আমার টাকা দিবে না। বুঝতে পারছেন? তখন আমি মানে ওই মানে দিবে না বলতেছে, দিবে না ডিরেক্টলি এটা বলে নাই যে সে আমাকে টাকা দিবে না, সে আমার বলছে যে আমি যদি আপনাকে টাকা দিই তাহলে আমি যখন দিব তখন আপনার নিতে হবে, আমি এখন আপনাকে টাকা দিতে পারবো না। তাহলে আপনি কখন পারবেন? যখন আমার সময় হবে তখন। এটা কোনো কথা বলেন? তখন ওই মহিলার সাথে এবং ওই ব্যাটার সাথে আমার সাথে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হওয়ার পরে আমি যে বাড়িওয়ালার কাছ থেকে বাসাটা নেই সেই বাড়িওয়ালা পর্যন্ত চলে আসে যে আপনি বলছেন বিধায় আমি এদেরকে ভাড়া দিচ্ছি, এরা মানুষ সুবিধার না, এরা এই করছে আর এই বলছে, আপনি আর আপনি হলো এদেরকে ভাড়া দিছেন কেন? আমি ভিডিও বানাইতেছি, পরে কথা বলি। হলো চিল্লাপাল্লা করে আমি সেই মহিলাকে টাকা মাফ করে দিছি। হ্যাঁ, যে ঠিক আছে তোর টাকা দেওয়া লাগবে না, আমি তোর টাকা মাফ করে দিলাম, কিন্তু তোর আমার মানে আমার কাছে মাফ চাইতে হইব যে আমি ভুল করছি, আমার মাফ করে দেন, আমি টাকা দিতে পারবো না, মাফ চা, আমি তোর মাফ করে দিলাম। এরকম কথা বলে তা ওই মহিলা আমার কাছে মাফ চাইছে, আমি মহিলাকে মাফ করে দিচ্ছি। ঠিক আছে? তো বিষয়টা এইরকম। দিব 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 বইলা লাস্ট ফিনিশিং সে আর দিল না, আমার মাফ করে দিতে হইলো। আমি টাকা পয়সা ছাইরা দিয়ে আইসা পড়লাম। ওই বাসাটার ভাড়া ছিল 8,500 টাকা ভাড়া, কারেন্ট বিল গ্যাস বিল এগুলো আলাদা ছিল। তো 8,500 টাকা আমি ছাইরা দিয়ে চলে আসলাম। আর এইখানেও মনে করেন যে মানুষ আমার ফুসলায়া ফাসলায়া মানে টাকা নিছে, এখন সে টাকা দেওয়ার কথা অস্বীকার করতেছে। তা আচ্ছা, যেটার জন্য এইটা বললাম, আমি ওইখান থেকে ওই 7,000 টাকা অপরিচিত মানুষ তাদের কাছ থেকে টাকা তুলে আনার ক্ষমতা আমার হয় নাই, এইটা বলতে চাইছিলাম। আমি ভুলে গেছিলাম, দেখছেন? এইটা মানে ওই মহিলা এবং ওই পুরুষ তারা হচ্ছে অপরিচিত মানুষ, তারা আমার নিজেদের কেউ না। হ্যাঁ, মানে তাদের সাথে আমার সাথে কোনো রক্তের সম্পর্ক না, আমি এমন না যে তাদেরকে আমি চিনি, সেটাও না। তারপরেও আমি তাদের কাছ থেকে টাকা তুলে আনতে পারি নাই। আমি যদি একটু খারাপ ব্যবহার করতাম, যদি আমি একটু শক্ত হইতাম, বা আমি যদি মনে করেন যে স্ট্রেট ফরওয়ার্ড অনেক কিছু করতে পারতাম, তাইলে মনে করেন টাকাটা কিন্তু আমি ঠিকই তুলে আনতে পারতাম। কত শুধু পর আমি যা খুশি তা করতে পারি তার সাথে। আর এটা আমি যেটা করবো সেটা লিগ্যাল, সে আমার কাছ থেকে ভাড়া নিছে, তার আমাকে টাকাটা দেওয়াটা সবার আগে ইম্পর্টেন্ট। তারপরও আমি সেইখান থেকে টাকা তুলে আনতে পারি নাই, মাত্র 8,500 টাকা। আর এইখানে তো লাখ লাখ টাকা, অন্য মানুষের টাকা, আমার নিজের টাকা আমি তুলে আনতে পারি না, আমি অন্য মানুষের টাকা কি তুলে আনতে পারবো? তাও আবার খুকু আপার মতন মানুষের কাছ থেকে। এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমি ওই আশা কোনোদিন করিই না, ওই আশা করার আমার কোনো দরকারই নাই। ওই আশা করবো আমার কি মাথা নষ্ট হয়েছে? গেল এক, আমি আমার নিজের টাকাতে তুলতে পারি না, নিজের টাকা নিয়ে তো কত মানে হেজিটেশনের মধ্যে আছে। আহারে, এই জীবনে মনে হয় আর টাকা পাইলাম না, টাকা পাইলেই বা কবে পাবো। তবে দাবি তো ছাড়বো না আমি তো আগেও বলছি, আমি যতগুলো ভিডিও বানালাম প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতেছি টাকার দাবি তো আমি কোনোদিনও ছাড়বো না। ঠিক আছে? টাকা আমার তাকে দিতেই হবে, সে যে দিতে আমাকে হবেই। হ্যাঁ, এটা হচ্ছে
গেল। আরেক কথা হইলো, আমার ভাবিকে আমরা টর্চার করি, হ্যাঁ আমার ভাই টর্চার করে। প্রথমত আমার ভাবি ওই ক্যারেক্টারের মেয়েই না যে তারা টর্চার করতে হইব, বুঝতে পারছেন? আমি আপনাকে একটা সুযোগ দিলাম, কি জানেন? আপনি আমার ভাবির সাথে টানা একদিন মানে 24 ঘন্টা কথা বলবেন। এই 24 ঘন্টা কথার মধ্যে যদি আপনি আমার বিরুদ্ধে একটা কথা আমার ভাবির মুখ থেকে বাইর করতে পারেন, বা আমার ভাবি বলে আমার বিরুদ্ধে একটা কথা যে আমার ননদ খারাপ, আমার ননদ এইটা করলো, আমার ননদ ওইটা করলো, আমার ননদের চরিত্র খারাপ, আমার ননদের এইটা খারাপ, আমার ননদের ওইটা খারাপ, যদি এরকম একটা কথা আপনি আমার ভাবির মুখ থেকে বের করতে পারেন, বা আমার ভাবি আপনার ইচ্ছাকৃতভাবে বলে, তাহলে আপনার জুতা আর আমার গাল আমি মাইনা নিব, বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমার ভাবি, যে কখনো শ্বশুর বাড়ির নিন্দা নিয়ে থাকে না, পারলে ভালোটা বলে, না পারলে সে কথাই বলে না। যদি তার কাছে এইটা মনে হয় যে তার শ্বশুর বাড়ির মানুষজন সঠিক না, তার শ্বশুর বাড়ির মানুষজন তার সাথে অন্যায় করে, অত্যাচার করে, তাহলে সে শ্বশুর বাড়ির মানুষজন নিয়ে কথাই বলে না। আর যদি কথা বলে তাহলে সেটা সবসময় ভালোটা বলে। আপনার মতো না, বিয়ে হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনোদিন আপনার মুখে কোনো একজন মানুষের সম্পর্কে কোনো ভালো কথা শুনি নেই। সেটা হোক নিজের শ্বশুর, হোক নিজের শাশুড়ি, হোক ননদ, হোক দেবর, হোক ভাসুর, হোক চাচা শ্বশুর, হোক চাচি শাশুড়ি, কারোর সম্পর্কে আজ পর্যন্ত একটা ভালো কথা শুনি নাই। এমন না যে আপনি আমার সম্পর্কেও ভালো কথা বলছেন। আপনি আমার সম্পর্কে আমার আমার সাথে বৈশা যখন আমার সাথে কথা বলছেন তখন আমি আপনার কাছে ভালো ছিলাম, ঠিক আমার পরে অগোচরে যার সাথে কথা বলছেন তার কাছে যে আপনি আমার বদনাম করছেন। আপনি এমন মানুষ, ঠিক আছে? সুতরাং আমার ভাবির নিয়ে আপনার কথা বলার দরকার নেই। আপনি কোনোদিন আমার ভাবির মুখ থেকে আমার কোনো বদনাম শোনার সৌভাগ্যই হইব না কোনোদিন। এই বদনাম শুনতেও একটা সৌভাগ্য লাগে, যে সৌভাগ্যটা আপনার হইব না। আমার বিরুদ্ধে আমার কোনো একটা বদনাম আমার ভাবি আপনার কাছে যে করব, এই সৌভাগ্য আপনার হইব না, এটা সম্ভব না। সুতরাং আপনি আমার ভাবির নিয়ে কথা বলা বাদ দিয়ে দেন। আপনি আমার ভাবির নিয়ে কথা বললেন না, আপনি আমার ভাবির মানসিকতা নিয়ে কথা বললেন না, ইন্টেনশন নিয়ে কথা বললেন না, কারণ আমার ভাবির মতন অমায়িক লোক হয় না। পুরা বাড়ি চ্যালেঞ্জ। আর একটা কথা, সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা, সেটা হইলো সে এই বাড়ির মানুষদের ডমিনেট করলো। কি ডমিনেট করলো? যে এই বাড়ির আমাদের কোনো যোগ্যতা নাই তাদেরকে নিয়ে কথা বলার, তাদেরকে ই করার। হ্যাঁ, ওই আদার ব্যাপারে কেমনে জাহাজের খবর রাখবো? আদার ব্যাপারে জাহাজের খবর রাখতে পারে না, এটা ঠিক, আপনার কথা যুক্তি আছে, কিন্তু কোন জাহাজের ব্যাপারে আছে যে আদার ব্যাপারের কাছে মাইয়া বিয়ে দেয়? যারা নাকি জাহাজের ব্যাপারে তারা তো এক জাহাজালা আরেক জাহাজের লগে টক্কর লয়। আপনার ফ্যামিলি দেখে শুনে, আপনি তো প্রেম করে বিয়ে করেন নাই, প্রেম করে বিয়ে করছেন সেটা তো করেন নাই। আপনারা আপনার ফ্যামিলি দেখা শুইনা সুন্দর সুদর্শন ভদ্র এবং গোষ্ঠীর পোলা দেখা বিয়া দিছে, তাই না? তাহলে এই আদার ব্যাপারের কাছে কেন আপনি জাহাজের মাইয়া এসে বিয়া বসলেন? জাহাজের মাইয়া এসে বিয়া বৈশা আপনি যদি জাহাজের মাইয়া আদার ব্যাপারের কাছে বিয়া বৈশা যদি আপনি জাহাজের গল্প করেন তাহলে হইব? হইব না। আপনার অস্তিত্ব তো রয়ে গেল আদার ভিতরে। আর এই যে আদার ব্যাপারে কোন, আদার মধ্যে যে ঝাল, আদা ছাড়া কি খেতে পারেন আপনি? আদা অনেক প্রয়োজনীয় জিনিস, আদা ছাড়া স্বাস্থ্য ভালো থাকে না, বুঝতে পারছেন? আদা শরীরের জন্য অনেক উপকারী জিনিস। আদার ব্যাপারীর কাছে আইছেন, আপনার কিসমত ভালো দেখে আদার ব্যাপারীর কাছে আইতে পারছেন, বুঝতে পারছেন? তা না হইলে আরেকটা, ওই যে আপনি যে একটা কথা কইলেন না যে আমি হইলো হ্যাঁ আপনার উপর দা আরেকজনের উপরে শোধ তুলছি, আমি আসলে হ্যাঁ একটু শোধ তুলি নাই, আমার মনে করেন তুলছিও। দুইটাই দুইটাই আমি আপনার ক্লিয়ারই বলে দিলাম, দুইটাই হইতে পারে। আপনি ভাবতে পারেন শোধ তুলছে, আবার ভাবতে পারেন যে না শোধ তুলি নাই। শোধ তুলি নাই কেন ভাবতে বলছি, আমি তারা এইটা বুঝাইছি যে ভাই বাড়ির বউর কাজ কি? বাড়ির বউ কাজ করবো, রান্না করব, বাচ্চা কাচ্চা পালবো, খাওয়া দাওয়া করব, স্বামীর সেবা করব, শ্বশুর শাশুড়ির সেবা করবো, বাড়িঘর দেখে শুনে রাখবো। আমার আর কি দরকার ছিল বাড়ির বউর ইউটিউবিং শিখানোর? বাড়ির বউর ইউটিউব কেন শিখাইতে হইব? টাকা কামানোর রাস্তা কেন দেখাই দিতে হইব? আর কোনো কাম ছিল না? আর কোনো কাজ তো আমি কখনো দেখি নাই।
এই যে এত বড় বড় কথা, এত বড় বড় ডাব, এত বড় বড় মানে জাহাজের ব্যাপারই, এই এই ডাবগুলা কিন্তু আর আগে শুনি নাই, এই যে এখন শুনি ইদানিং কিছুদিন। কতদিন? 3-4 বছর হয়েছে। এর আগে কিন্তু কখনো শুনি নাই। কিন্তু আপনি কিন্তু এই বাড়িতে বিয়ে হয়েছেন বহুত বছর। আদার ব্যাপারে, জাহাজের ব্যাপারে কেমনে? আপনি যখন বিয়ে হয়েছেন তখন আপনার বাড়িতে টিনের ঘর ছিল, এই বাড়িতে টিনের ঘর ছিল। আর আমি 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 হয়েছি একটা সময় কি জানো, আঠি হইয়া গড়াগড়ি বাবু। আমি তো আঠি অলরেডি, অলরেডি তো আমি আঠি, আমি তো আম না ভাই। আপনার বাড়ির বউ, পোলার বউ, ঠিক আছে? হ্যাঁ গইল, আপনার নিয়ে খাইয়া অভ্যাস আছে, আপনার এগুলো সহ্য করার অভ্যাস আছে, আমার নাই। আমি তো যাবো না এগুলো সহ্য করতে। প্রথমত আমি কোনোদিন এগুলো সহ্য করব না, দ্বিতীয়ত আমার সাথে এগুলো কোনোদিন হইব না, কারণ আমার ভাইয়ের বউ আপনার মতন না। বুঝতে পারছেন? আবারও বললাম, আমি কোনোদিন এগুলো সহ্য করব না, আর আমার ভাইয়ের বউ আপনার মতন না যে আপনার এই ব্যবহারগুলো আমার সাথে করব। আপনি করতেছেন আর হ্যাঁ ছাড় দিতেছে। হ্যাঁ তো আপনারা কিছু করতে পারতেছেন। আপনি দিন কইলেন না যে তোর বড়রাই কিছু করতে পারেন না, হেড অফ দ্য ফ্যামিলি, তুই কি করবি? আমার কোনো কিছু করার ইচ্ছা নাই তো ভাই, আমি একদম মামুনি একজন মানুষ। ওই যে চিপ দিলে গইলা যামুগা কইলেন না, কেলে মাটি হাতের মুঠোর মধ্যে থাকে, চিপ দিলে গইলা যাবো, আমি গইলা যাবো। আমি আসলেই চিপ দিলে গইলা যামুগা। আমার তো আপনার সাথে পারার দরকার নাই, আমার তো আপনার সাথে কথা কাটাকাটিরও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই আপনার সাথে আমার। এবং সর্বশেষ কথা যেটা, সেটা হইল আপনারা একটা জিনিস ভাবেন, একজন মানুষের মানসিকতা কিরকম হইলে সে আরেকটা মেয়ের দুর্বলতার সুযোগ নেয়। দুর্বলতা কি? আমার বাচ্চা হয় না, এটা তো ইউটিউবে সবাই জানে, জানে না? এটা নিয়ে, এটা একটা মেয়ের জন্য মা হইতে না পারা কত বড় একটা খারাপ লাগার বিষয়। এটা যে মেয়ের বাচ্চা না হয় সেই মেয়ে বোঝে, যেই মেয়ে প্রতিনিয়ত মানুষের কাছে বাঞ্জা শব্দ শুনে সেই মেয়েটা বোঝে যে একটা মেয়ের বাচ্চা না হইলে ওই মেয়েটার কাছে কিরকম লাগে। আর যখন মানুষ বাঞ্জা বইলা ডাক দেয় সেইটার আঘাতটা কি পরিমাণ লাগে। আর সে আমারে বলতেছে যে আমি জামাইয়ের পরে জামাই বদলাই, বিছনার পরে বিছনা বদলাই, তারপরেও আমি মা হইতে পারি না। আমি কি জামাই বদলাইছি মা হওয়ার জন্য? আমি তো আমি আপনাদেরকে আমার লাইফের স্টোরিটা শেয়ার করি। আমার যে প্রথম হাজবেন্ড, তার সাথে আমরা 9 বছর সংসার করছি। আমার বিয়ের 3 মাস পরে আমি কনসেপ্ট করছি। কনসেপ্ট না 3 মাস না, সরি, আমার বিয়ের 6 মাস 4-5 মাস পরেই আমি কনসেপ্ট করে ফেলছি। তো কনসেপ্ট করার পরে আমার যিনি হাজব্যান্ড ছিল তিনি সেই বাচ্চাটা রাখতে চাইলেন। আর তখন আমি খুবই ছোট ছিলাম, আমি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে যে কথা বলতে পারিনি। আমার ওই এক্স হাজব্যান্ড আমার থেকে প্রায় 10-12 বছরের সিনিয়র ছিল। আমি তাকে অনেক ভয় পেতাম। আমি কখনো তার মুখের দিকে তাকায় কথা বলিনি, চোখের দিকে তাকায় কথা বলিনি। মানে তার কাছ থেকে চলে আসার আগ পর্যন্ত আমি কোনোদিন তার চোখের দিকে তাকায় কথা বলি নাই, এবং তার চোখের দিকে তাকায় কোনোদিন তার সাথে তর্ক করি নাই, আপনি থেকে কোনোদিন তুমি বলি নাই আমার এক্স হাজব্যান্ডকে। তো যখন উনি বাচ্চাটা যখন রাখতে চায় নাই, তখন আমি আর বাচ্চাটা রাখতে পারি নাই। আমি আসলে তাকে ফোর্স করতে পারি নাই, আমি তাকে জোর খাটায় বলতে পারি নাই যে আমি বাচ্চাটা রাখতে চাই বা রাখবো। আর উনি আমাকে এত যত্ন করছে, আমার আসলে মনে হয়েছে যে আমি এই দুনিয়াতে সব থেকে ভালো একটা জায়গাতে আছি, সব থেকে সেফ একটা জায়গাতে আছি। মানে আমি কখনো আসলে অত ভালোবাসা পাই নাই কারো কাছ থেকে। আমার ওই হাজব্যান্ড আমাকে যত ভালোবাসা দিছিল, তো তখন আমার কাছে ওই মুহূর্তে যা মনে হয়েছে উনি যেটা বলে ওইটাই হাদিস, মানে এটার থেকে ভালো কোনো কথা হয় না। উনি যেটা বলবো এটা ঠিক। ওই মুহূর্তে দাঁড়াই আমার এটা মনে হয়েছিল, যার জন্য ওনার কথায় রাজি হয়ে আমি সেই বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলছি। তারপর থেকে আমি আর কখনো কনসেপ্ট করিনি। আর সেটা নিয়ে আমার এক্স হাজব্যান্ডের কোনো
প্রশ্নবোধক চিহ্ন কখন আসে নাই যে তোমার কেন বাচ্চা হচ্ছে না বা তুমি কেন বাচ্চা নিচ্ছ না। সে আমাকে ডাক্তারও দেখাইছে, কোনো সমস্যাও খুঁজে পাওয়া যায় নাই। এখন তো তাও সর্বশেষে একটা সমস্যা খুঁজে পাওয়া গেছে, আমার ডিম্বাণুর প্রবলেম, কিন্তু তখন এইটাও পাওয়া যায় নাই। তখন সবকিছু ক্লিয়ারই ছিল, কোনো সমস্যা ছিল না। ডাক্তার বলছে হবে, একটু সময় লাগবে, এতটুকুই ছিল কথা। তারাও অপেক্ষাতে ছিল যে হবে কোনো এক সময়। কিন্তু যখন 9 বছর পার হয়ে গেছে, কোনো বেবি হচ্ছিল না, তখন আমার ওই এক্স হাজবেন্ড অন্য নারীতে আসক্ত হয়ে গেছিল। সে আমাকে রেখে বিয়ে করছে এরকম না, অন্য নারীতে আসক্ত হয়ে গেছিল। আর এই ব্যাপারটা হচ্ছে আমি মেনে নিতে পারি না, যার জন্য আমি ওনার কাছ থেকে চলে আসছি। তো এটা কিন্তু এই এই বিষয়টা কিন্তু সবাই জানে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ জানে, খুকিও জানে, প্রত্যেকটা মানুষ জানে। এই ব্যাপারটা জানে না এমন কোনো মানুষ নেই। তারপর রাজের সাথে বিয়ে হয়। আর রাজের সাথে যখন আবার বিয়ে হয়, তখন কিন্তু রাজের পুরো ফ্যামিলিকে এটা বলা ছিল যে আমি 9 বছর সংসার করছি, সেখানে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। এমন না যে ডাক্তার বলছে আমার কোনো সমস্যা আছে, বাট হয় নাই। হতেও পারে, আল্লাহ চাইলেও হবে, আর যদি আল্লাহ না চায় নাও হইতে পারে। এরকম কথা বলে তারপরে বিয়ে হয়েছে। আমি কিন্তু রাজের কাছে আমার পাস্ট সম্পর্কে কোনো কিছু লুকায় বিয়ে বসি নাই। এমনও না যে আমি বাচ্চার জন্য রাজের কাছে বিয়ে বসছি, এটা কিন্তু সে খুব ভালো করে জানে। আমি বিয়ে করছি একটা সংসারের জন্য, একটা সংসারের আশায়, যে আমি মেয়েটার একটা বাবা নাই, দুটা ভাই, একটা ভাই অসুস্থ, আমার মা, সে একজন সিঙ্গেল মানুষ, তার হায়াত কতদিন থাকবে, বা আমার, তারা যখন কেউ না থাকবে আমার পাশে দাঁড়ানোর মতন যেন একজন মানুষ থাকে, সেই কথা বিবেচনা কইরা প্লাস ভালোবাসা বিয়ে করছে, সংসার করার জন্য, বাচ্চার জন্য না। বাচ্চা তো আল্লাহ প্রদত্ত জিনিস, এটিকে একটা মেয়ে চাইলে বানাইতে পারে বলেন? সেটা মেয়ে হোক বা ছেলে, কেউ পারবে, কেউ পারবে চাইলে একটা বাচ্চা বানাইতে? কখনো পারবে না। মানে সে যে কথাটা বললো যে আমি পুরুষের পর পুরুষ বদলাইছি, বিছানার পর বিছানা বদলাইছি একটা বাচ্চার আশায়, তাও তো আর মা হইতে পারবে। আপনার তো হয়েছে, আল্লাহ যেন আপনার কোল সবসময় ভরা রাখে, বুঝতে পারছেন? এই যে কিছুদিন আগে যে আপনার ভাইয়ের একটা ভাইয়ের বোন যে বাচ্চাটা মারা গেল, লক্ষ লক্ষ টাকা খরচ করলো, রাখতে তো পারলো না, রাখতে পারছে? এগুলো তো আল্লাহ প্রদত্ত। আল্লাহ যারা চাইবে আল্লাহ বাচ্চা দিবে, যারা চাইবে না তারা দিবে না। আপনি আমাকে একটা ধোঁকা দিতে পারতেন। এই যে থাপড়ানোর কথা বলছেন, আমি তো একটু মাইন্ড করিনি, বলতে পারেন, কিন্তু আপনি আমার অস্তিত্বটা নিয়ে কথা বললেন, আমার দুর্বল জায়গাটা নিয়ে কথা বললেন, তাই না? আপনার কি মনে হয় আপনি দুর্বল জায়গা নিয়ে কথা বলে আপনি সবার কাছে অনেক মহৎ হয়ে গেলেন, বড় হয়ে গেলেন, বড় হইতে পারছেন? আপনার যদি মনে হয় আপনি বড় হইতে পারছেন, তাহলে বড় থাকেন, সমস্যা নেই। আল্লাহ আপনার আরো বড় করুক, আপনার আল্লাহ আরো বড় হওয়ার তৌফিক দিক, ঠিক আছে? আপনার জন্য কখনো কোনো জায়গায় ছোট না হইতে হয়। আপনারা দেখেন, আমি কখনো কাউকে অভিশাপ দিই না, আমি না কোনো প্রতিশোধ পরায়ণ মেয়ে না, সত্যি কথা। আপনারা কারা আমার কি মনে করেন জানেন, আমার ভিতরে কোনো প্রতিশোধ নেওয়ার কোনো আকাঙ্ক্ষা কোনোদিন কোনো কালে ছিল না, এখনো নাই। আমার, আমি খেলে একটা জিনিস আল্লাহর উপরে ভরসা রাখি, যে আমারে ঠকাবে তার ঠকতে হবে, প্রকৃতি রিভেঞ্জ দিবে, আমি না। এটা ইংলিশে একটা প্রবাদ আছে, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতি প্রতিশোধ নিয়ে নেয়, ঠিক আছে? আমি সব সময় আল্লাহর উপর ভরসা রাখি, আর সেটার কিন্তু বাস্তব প্রমাণ আপনারা অনেকেই দেখছে, যে আমার ঠকাইছে সে নিজেও ঠকছে, যে আমার সাথে অন্যায় করছে আল্লাহ পাক তার সাথেও অন্যায় করে দিছে।
আজকে আমার দুর্বলতা নিয়ে কথা বলছেন, আমারে আঘাত দিছেন। আমার যে জায়গাটা সব থেকে ক্ষত জায়গা, একটা মেয়ের সব থেকে দগদগে ঘা, যেই জায়গাটার মধ্যে আমার, সেই জায়গাটার মধ্যে আপনি আঘাত করছেন। আমি দোয়া করি আপনার কখনো ওই জায়গায় আঘাত না লাগুক। আল্লাহ আপনার সবকিছু সহি সালামত রাখুন, আপনি ভালো থাকেন। আপনার আল্লাহ সবকিছু করার তৌফিক দেখ, আরো মুখের শক্তি আপনার আরো বাড়াই দেব, আপনার জিহ্বার শক্তি আল্লাহ আরো বাড়াই দিক, আপনি যেন আরো বলতে পারেন মানুষের অস্তিত্ব নিয়ে কথা, মানুষের দুর্বল জায়গায় আঘাত দিয়ে কথা। আপনি কি আমার নিয়ে কথা বলার মতো আর কোনো টপিক ছিল না? আর কোনো কথা ছিল না? একটু আমাকে নিয়ে না হয় একটি খারাপ কথাই বলতেন, এটাই বলতে হইল? এটাই পাইলেন আপনি খুঁজা? ভালো করছেন বলছেন, সব কথার উত্তর তো আসলে আমি চাইলেই সবসময় দিতে পারবো না। তবে আমি এখনো বলবো, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের কাছে আমার আসলে আর কোনো কিছু বলার নাই। চাইলে অনেক কথা বলা যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যাবে, কথা বলা শেষ হবে না। আসলে এই বিষয়টা নিয়ে কথা বললাম লাস্টে, এই বিষয়টা নিয়ে যদি প্রথমেই কথা বলতাম তাহলে আমি আর কোনো কথা বলতেই পারতাম না। এই জন্য এই বিষয়টা নিয়ে লাস্টে কথা বলছি। এখন আর আমি কোনো কথা বলতে পারবো না, সত্যি কথা। আমার আজকের এই রাত কিভাবে যাবে সেটাও আমি জানি না। দোয়া করেন যাতে আমি ঠিক থাকতে পারি, আমার জন্য সবকিছু ঠিকঠাক থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।